উদয় বলতে আছেন যে আমি সকল থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যে সমস্ত ছাত্রীরা এই মেডিকেল কলেজে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজ তাদেরকে সবাই পৌরসভার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাদের অভিভাবক যারা আছে অভিভাবকদের গর্বিত অভিভাবক আমার সাহেব ভাই নেন সাহেব ভাই ছেলে চান্স হয়েছে গর্বিত জব্বার সাহেব এই ছেলে চান্স হয়েছে এখানে সকল গার্জিয়ান মলয় সমুদায় আমি সকলকে সকল নামগুলা বললাম না সবাইকে সকল পরিবারের প্রতিটি সদস্য আপনারা অনেক পরিশ্রম করছেন আপনার সন্তানদেরকে নিয়ে প্রাইভেট টিউটারে গেছেন প্রাইভেট টিউটার কিনে আবার বাসার গেছেন বাসা কিনে আবার প্রাইভেট টিউটারে গেছে একজন অমানসিক পরিশ্রম করছেন আপনার এই পরিশ্রমের ফসল আপনারা পাইছেন কারণ আমিও অমানসিক পরিশ্রম করছি আমিও বুঝি আমার ছেলেরা লিগে আমি মৌলভীবাজার তো গাজীপুরের শ্রীপুর যাইতাম শনিবারে আমি দিয়েটা আবার বৃহস্পতিবারে গাড়ি লিয়ে যেতাম গিয়া গাজীপুরের শ্রীপুর তো মৌলভীবাজার লইতাম প্রত্যেক বৃহস্পতিবারে গিয়ে আনতাম আর শনিবারে নিয়ে গিয়ে এই অমানসিক পরিশ্রম সন্তানরা তোমরা বুঝতে না আমরা পিতামাতারা মা বাবারা কি অমানসিক পরিশ্রম করি আর্থিক টেনশন সবাই ভবিষ্যৎ উজ্জ্বল এই কামনা করি আর আমরা মাননীয় প্রধান অতিথি সবাই আমাদের মাঝে যে উপস্থিত হয়ে গেছে তো সবাই মূল বক্তব্যই রাখবেন এখানে আর আমি মৌলভীবাজারের গর্বিত মানুষ মেডিকেল লাইনে ডাক্তারি লাইনে গর্বিত মানুষ আমাদের অহংকার মৌলভীবাজারবাসীর গর্বের দল গর্বের দল অধ্যাপক সাহেবউদ্দিন আহমদ সাহেবকে স্বাগত জানাচ্ছি এবং প্রধান অতিথির আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ জানিয়ে সভা পরিচালনা করার জন্য সাধারণ আসসালামু আলাইকুম আদাব। আজকের এই একটা মহতী অনুষ্ঠান আসলে আমাদের মৌলভীবাজারের ইতিহাসে সম্ভবত এত বেশি সংখ্যক শিক্ষার্থী একসাথে এর পূর্বে সুযোগ মেডিকেলের সুযোগ পায়নি। সেই প্রেক্ষিতে আসলে আমাদের জনবান্ধব শিক্ষা বান্ধব আমাদের প্রতিষ্ঠান বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব মাননীয় মেয়র মহোদয় আসলে আমাদের সাথে কিভাবে যে অঙ্গাঙ্গি ভাবে আমাদের সাথে জড়িত এটা আমরা 14টা প্রাইমারি স্কুল আসলে খুব হারে হারে মানে বুঝতে পারতেছি কিভাবে যে উনি আসলে আমাদেরকে ইয়ে করতেছেন যখনই যে মুহূর্তে যে ধরনের সমস্যা সমাধান করে দিচ্ছেন। যাই হোক আজকে আমরা উনাকে ধন্যবাদ। আর আমাদের আসলে মৌলভীবাজারের অহংকার আমাদের অধ্যাপক ডাক্তার সাহেবউদ্দিন আহমদ এবং আমার নিজের ইউনিয়নের মানুষ 10 নং নাজিরাবাদ ইউনিয়নের মানুষ উনি আজকে আসলে আসন গ্রহণ করায় এবং আশায় আমরা আসলে সকলের গর্ব অনুভব করছি। আর আজকে আমরা খুব সংক্ষেপে কারণ একেবারে সময় নাই আমাদের বক্তা আসলে একজনই উনি আসলে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। তো আমাদের এখানে 19 জনের মধ্যে 18 জন শিক্ষার্থী উপস্থিত আছে। প্রত্যেকে এই নাম আর কোন স্কুলের ছাত্র কোন মেডিকেলের চান্স হয়েছে আর বাড়ি কোথায় সংক্ষেপে বললে আমরা শুরু করলে কলেজ মৌলভীবাজার সরকারি কলেজ আর এবার মেডিকেল কলেজ ঢাকায় চান্স পেয়েছি। স্কুল ছিল হাই স্কুল আমি নেত্রকোনা মেডিকেল কলেজে সরকারি। আসসালামু আলাইকুম, আমি নওরিন আহমেদ। দি ফ্লাওয়ার্স কেজিএন হাই স্কুল আমার স্কুল ছিল আর কলেজ রাজপুরা মডেল কলেজ আর আমি এবছর এমএজি ওসমানী মেডিকেল কলেজে যাব। আমি মেশা হাসির মুহু স্কুল আলিয়ামজাদ কপকার হাই স্কুল আর কলেজ সরকারি কলেজ আমি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার নাম অর্পিতা রানী শিবু, আমি আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার কলেজ ছিল মৌলভীবাজার সরকারি কলেজ। আমি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে চান্স পেয়েছি। আমার বাড়ি
আমার ইউনিয়নে আমি আবার ইব্রাহিম ভূমিকা। আমি হাই স্কুলে আমার স্কুল ছিল আর কলেজ ছিল বিএ শাহীন কলেজ শমশেরনগর। আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াচ্ছি। আদাব, আমার নাম শরীফুল সুলতান। আমার স্কুল ছিল মহিলা সরকারি উচ্চ বিদ্যালয় এবং আমার কলেজ ছিল এমসি কলেজ। আমি লেটুনা মেডিকেল কলেজে ট্রান্সফার করি। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ আহমদ ইসলাম। আমার স্কুল ছিল বিক্রম সিনিয়র হাই স্কুল, আমার কলেজ ছিল নটরডেম কলেজ এবং আমি লেটুনা মেডিকেলে ট্রান্সফার করেছি। আসসালামু আলাইকুম, আমার নাম রাতুল আহমেদ সিয়াম। আমি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং আমার কলেজ ছিল বিএ সায়েন্স কলেজ শমশেরনগর এবং আমি ঢাকা মেডিকেল কলেজে আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার রহমান। আমি বিদ্যার্স প্রেজেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছি। আমার কলেজ ছিল বিএ শাহীন কলেজ শমশেরনগর। আমি কুমিল্লা মেডিকেল কলেজে ট্রান্সফার করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম মিয়া। আমার স্কুল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় এবং আমি জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট থেকে এইচএসসি সম্পন্ন করেছি। আমি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে ক্লাস করছি। আমার নাম পূর্ণিমা দাস কর্মী। আমি পড়াশোনা করেছি আলিয়ামজাদ কফিকাস স্কুল থেকে। আর আমার কলেজ হচ্ছে মৌলভীবাজার সরকারি কলেজ। আমি পেয়েছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। আমার নাম সুরিদি চিত্রা। আমি মোহনলাল উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছি। কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আর আমি আব্দুল মালিক ফকির মেডিকেল কলেজে চান্স পেয়েছি। মোহনলাল স্কুল। আমার নাম বিদ্যালয়ের ছোঁয়া। আমি আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আর আমার কলেজ ছিল মৌলভীবাজার সরকারি কলেজ। আমি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে চান্স পেয়েছি। আমার নাম তহসিল দেব। আমি আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছি আর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছি। আর আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আদবাসা বাড়ি। আসসালামু আলাইকুম, আমি সানজা নভেরা। আমার স্কুল ছিল আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মৌলভীবাজার সরকারি কলেজ এবং আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আদাব, আমি মমিতা সম্মানিত মন। আমি আলিয়ামজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি আর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে পড়াশোনা করেছি। এখন আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজে সুনামগঞ্জ চান্স পেয়েছি। আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল নাইম নুরি। আমি শহীদ বীরুত্তম মেডিকেল আমার গার্লস কলেজ থেকে পড়াশোনা করেছি। এরপর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এবছর এমএজি ওসমান মেডিকেল কলেজে হাসান নুরিন নাতি। আর ধন্যবাদ সবাইকে। একেবারে আমরা সবাই বক্তব্যগুলো দিব। আমরা সংক্ষিপ্ত আমরা আসলে আমাদের মেহমানের কাছ থেকে নির্দেশনাগুলো শুনবো। প্রথমেই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি পৌরসভা শিক্ষা কমিটির সম্মানিত সদস্য তাহমিদা ইসলামকে। আসসালামু আলাইকুম, সবাইকে বসন্তের শুভেচ্ছা। আজ আমি অত্যন্ত আনন্দ গর্বের সহিত এখানে উপস্থিত হয়েছি সাফল্য উদযাপন করার জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি মেয়র মহোদয়কে, যিনি অত্যন্ত শিক্ষাবান্ধব শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং তোমাদের জন্য এই চমৎকার একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন আহমেদ। উনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, তাই পৌরসভা শিক্ষা কমিটির পক্ষ থেকে আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবছর 18 জন মেধাবী শিক্ষার্থী মৌলভীবাজার সদর উপজেলা থেকে তোমরা চান্স পেয়েছো। আমরা তোমাদের এই রেজাল্ট শুনে খুব গর্বিত। তোমাদের সাফল্যের পেছনে তোমাদের অভিভাবক, শিক্ষকগণ এবং তোমাদের প্রিয়জন অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছে। ওনাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা মহৎ পেশা হিসাবে চিকিৎসকের পেশাকে বেছে নিয়েছো, তাই তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব তাহমিদা ইসলাম ম্যাডামকে। এবারে যে পাওয়ার্স কেজিএন হাই স্কুলের সম্মানিত শিক্ষিকা জনাব রুকসানা ম্যাডামকে, এবং উনি আসলে শিক্ষকদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, ওনাকে সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এত সুন্দর একটি আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমার খুব খুব প্রিয় একজন মানুষ, আমাদের মৌলভীবাজারের গর্ব অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন আহমেদ ভাই বলবো আমি, কারণ হচ্ছে আমার বান্ধবীর
ভাসুরিনী এবং আমার ছাত্রীর চাচা মুন্তাহার চাচা। উপস্থিত আছেন সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান মেয়র মহোদয়। কৃতজ্ঞতা অশেষ যার প্রতি। আমি এত সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছি ওনার জন্য হয়তো। আর উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জনাব জসিমউদ্দিন শিশু কর্মকর্তা ভাই। উপস্থিত আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সংক্ষেপেই বলবো, তবে যে কথাটি বলবো যে আজকে আমার আনন্দের কোনো সীমা নাই। কারণ আপনারা জানেন আমি 18 বছর ধরে ফ্লাওয়ার্সে আছি, অনেকেই জানেন, এবং আমি জীববিজ্ঞানের শিক্ষক। 18 বছর ধরেই আমি জীববিজ্ঞানের শিক্ষক। প্রতি বছর আমি এইরকম দিনগুলোর জন্য অপেক্ষা করি। কয়জন শিক্ষার্থী আমার মেডিকেলে চান্স পেলো, শুধু তাই না, আমি তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। এর পিছনের কারণটাও অনেকে জানেন। আমার আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু আমি চান্স পাই নাই, বেসরকারিতে পড়িও নাই। আমার বাবা চেয়েছিলেন যদিও। তাই আমার যখন একজন শিক্ষার্থী চান্স পায়, আমার শিক্ষার্থীরা প্রতি বছরই ডাক্তার হচ্ছে আলহামদুলিল্লাহ। একসাথে 13 জন পর্যন্ত হয়েছে, 13 সালে একসাথে 17 জন পর্যন্ত হয়েছে বেসরকারি ধরে। তো আমি মনে করি যে আমি ডাক্তার হলাম, আমার এরকম একটা আনন্দের দিন আজকে। এজন্য ভালো লাগছে যে অনেক বেশি যে আমার এই 6 জন শিক্ষার্থী শুধু না, মৌলভীবাজারের সবার সাথে আমার দেখা হলো। আমি আসলে সবাইকে নিয়ে লিখি বা সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি আমাদের, কিন্তু সবাইকে চিনি না, যার জন্য হয় না। তো আজকে অনেক ভালো লাগছে এখানে এসে। আমি খুবই কি বলবো, মানে খুবই উচ্ছ্বসিত। বিশেষ করে তোমরা সবাই এরকম একটা সুযোগ পেয়েছো যে আমাদের মৌলভীবাজারের গর্ব মানবের একজন ডাক্তার, অত্যন্ত ভালো একজন ডাক্তার। আমি ওনার খুবই ফ্যান বলতে গেলে আর কি। ওনাকে এখানে তোমরা পেয়েছো, ওনার কথা শুনবে, এবং উনি এই তোমাদের জন্য যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে উনি আছেন উপাচার্য হিসাবে। সেজন্য তোমাদের জন্য অনেক ভালো একটা দিন। সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে, এবং আবারও আমাদের মেয়র মহোদয়কে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে, জনাব শাহজাহান স্যারকে কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। আসলে অধ্যাপক ডাক্তার সৈয়দুদ্দিন আহমদ, উনি এবং ওনার পরিবার আসলে আমাদের, ওনারা এত বেশি আমাদের যে নিজের এলাকা প্রীতি রয়েছে আর কি। যখন সাধারণ পার্টিতে স্যার ছিলেন, তার একটা ছিলেন যে আমাদের মৌলভীবাজার নাম দেখে দেখে চাকরি দিয়েছে। নাম দেখতে কেউ বলে নাই, মৌলভীবাজার দেখছে, ওনার মনের মাঝে খেপে উঠতে দিয়ে দিচ্ছে। এখন বর্তমানে পিজি হসপিটালে যদি মৌলভীবাজারে কোনো রুগী যায়, অথবা জানতে পারে, তাহলে যতটুকু সাধ্য, মানে যতটুকু করা যায় সেটার জন্য কোনো কমতি হয় না। অনেকেই ওনার কাছে এইভাবে নিয়ে হচ্ছে। আশা করি তোমরাও ঠিক তেমনই একজন ডাক্তার হবে, মানবিক ডাক্তার হবে, সেই প্রত্যাশা রইল। এবারে সংক্ষেপে দুইটি কথা বলার জন্য অনুরোধ করছি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মুস্তাক আহমদ। আজকে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের সুপ্রিয় মেধাবী শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, প্রত্যেকে সালাম এবং আদাব। আজকে আমি অত্যন্ত আনন্দিত এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে। তো আমি মনটা একটু খারাপ যে আমাদের স্কুল থেকে এই বছর সংখ্যায় কম, আমরা 4 জন শিক্ষার্থী আমরা মানে মেডিকেলে ভর্তির খবর শুনেছি। তো তারপরও মানে সদর মৌলভীবাজার থেকে যে 18 জনের এত বড় একটা প্রাপ্তি নিয়ে আমরা খুবই গর্বিত। তো এই জন্য ধন্যবাদ জানাই মেয়র মহোদয়কে এরকম একটা উৎসাহমূলক একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আর তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলবো, সবাই ভালো মানুষ হবে, সবার জন্য দোয়া আশীর্বাদ থাকবে। ধন্যবাদ। এবারে আমি সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সভাপতি কুলাউড়া ওয়েলফেয়ার সমিতি জনাব বাবুলুদ্দিন খান স্যারকে। আজকে এই মহতী আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট এ জেলার কৃতি সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডাক্তার
সাইফুদ্দিন আহমদ, উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, রাসেল ভাই সহ প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা এবং যাদের জন্য সাজানো আজকের এই ছোট্ট আয়োজন। আসলে আমি এখানে দাঁড়িয়ে একটু আবেগ আপ্লুত হয়েছি এ কারণে যে 1999 সনে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 18 জনের সরকারি মেডিকেলে পড়ার সুযোগ হয়েছে। এরপর 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন সর্বোচ্চ 5 জনেই ছিল। এবছর আমাদের 8 জন মেয়ের সুযোগ হয়েছে বিভিন্ন সরকারি মেডিকেলে পড়া। সে কারণে আমি একটু আবেগতাড়িত হতেই পারি, একটু বেশি আবেগী। কিছু কাজ মানুষকে কয়েকটা সিঁড়ি উপরের সিঁড়িতে ওঠা বাহন অথবা মাধ্যম হিসাবে পরিচিত করা। অনুকরণ আর অনুসরণ এ দুটা শব্দের সাথে বিপুল পরিচয়ের মাত্রা কিছু কাজের মাধ্যমে মানুষের বাড়িয়ে দেয়। সেরকম একটি কাজ এ মুহূর্তে এ জায়গায় আমরা দেখলাম সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ ফজলুর রহমান এবং আমার ছোট ভাই শাহজাহানের মাধ্যমে। শিক্ষা মনোবিজ্ঞানে একটা কথা আছে, স্মৃতির জন্য বিস্মৃতি আবশ্যক। যে সকল শিক্ষার্থী এখানে হাজির হয়েছ, আমি বলবো আজকের দিনটা, এ মুহূর্তটা নতুন নতুন স্মৃতি ধরে রাখতে মনের চেতন স্তরে যেন বিস্মৃত না হয়, তোমাদের ধরে রাখবে সারা জনম সারা জীবন। একটি কথা আমি সম্মানিত এই প্রধান অতিথি মহোদয়ের অনুমতি নিয়ে বলতে চাই, সব ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রেও আছে, এই চিকিৎসা ক্ষেত্রেও চলে আসছে। শুনে থাকি পত্রিকায় মাঝে মধ্যে শুনকো খবর হিসেবে এক কোনায় আসে মানবিক ডাক্তারদের পেশাটা খুবই মহান। আমি নিজে শিক্ষকতা করছি, আর মাত্র 1 বছর 10 মাস আমার চাকরি পাচ্ছি। তো মানবিক ডাক্তার তোমরা সবাই হবে, এই দৃঢ় বিশ্বাস আমি আজকের এই দিনে রাখতেই পারি, করতেই পারি। কারণ বর্তমান সময়ে নৈতিকতা, মূল্যবোধ, মানবিকতা এইসব কিছুটা হলেও তলিয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তোমাদের মাধ্যমে সেই একটু নিচে পড়া মানবিকতা আরো উপরে উঠুক, জীবনের প্রতিটা সিঁড়িতে তোমরা সফলতার সাথে উন্নীত হও, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসলে স্যার তো স্যাররা আসলে অনেকে আগ্রহী হয়েছে, আমিও স্যার এবং সুখবর হচ্ছে অনেকেই এখানে আমার ছাত্র, এখানে অনেকেই আছে আমার ছাত্র, আমি পঞ্চম শ্রেণীতে অনেককেই পড়াইছি। ধন্যবাদ স্যারকে। এবারে সংক্ষেপে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি সাবেক কমিশনার জনাব, এবং ওনার ছেলেও এখানে চান্স পেয়েছে, জনাব শাহ মোহাম্মদ আলী সাহেব। আজকে এই অনুষ্ঠানের আয়োজক পৌরমেয়র আমার অত্যন্ত স্নেহভাজন এবং একটা আদর্শের প্রতি আমাদের রাজনৈতিক জীবনে ফজলুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার সাইফুদ্দিন আহমদ, উনি সম্পর্কে কিন্তু আমার মামা হন। আর আজকে ওনার সাথে এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে আসলেই আনন্দিত। কারণ যারা আমরা এখানে এসেছো আসলে
ওনার সাহায্য তোমাদের অনেক দরকার। আমি অত্যন্ত গর্বিত তোমাদের জন্য যে তোমরা মৌলভীবাজার শহর থেকে এই বছরই প্রথম এতজন ছাত্র মেডিকেলে চান্স পেয়েছো। এর জন্য তোমাদেরও অভিনন্দন জানাই। তোমাদের ভবিষ্যৎ সুন্দর, বিশেষ করে তোমাদের অভিভাবক যারা আছেন তাদেরকে অভিনন্দিত করি এই বলেই যে ওনাদের ইচ্ছা, ওনাদের চেষ্টা সফল হয়েছে। আর এখানে আমার এক সম্মানিত শিক্ষক বলেছেন যে আজকে আমরা অনেকটা অবক্ষয়ের যুগে পড়ে গেছি। তোমাদের কাছ থেকে আসলে আমাদের প্রত্যাশা হলো এটা, তোমরা যে যেখানে অ্যাডমিশন দিচ্ছ বা যে যেখানে চান্স পেয়েছো, তোমাদের মনে প্রাণের জন্য এই বিশ্বাসটা থাকে তোমরা মৌলভীবাজার জেলার প্রতিনিধি, তোমাদের আচার আচরণ চলাফেরায় যেন এই জিনিসটা আমরা পাই। আমরা গর্ববোধ করি এই জেলায় যারা বসবাস করি। আমাদের ডাক্তার সাহেবুদ্দিন সাহেবের জন্য কোনো রুগী, অনেক গরিব রুগী আমাদের কাছে আসে, যখন আর কোনো রাস্তা পাই না সুদা ওনার কাছে পাঠিয়ে দিই। উনি আছেন বলে এটা আমাদের চরম পাওয়া, এবং উনি যথেষ্ট, কাউকে আমরা পাঠাই উনি যথেষ্ট ওনার অবস্থান থেকে সাহায্য করেন। আমি আশা করবো তোমরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হোক। তোমাদের মা বাবার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে যে শ্রম দিয়েছেন তোমরা মা বাবার, একটা জিনিস বাস্তব সত্য, আমাদের এই অবক্ষয়ের সমাজে তোমাদের মতো অনেক ছেলে রাস্তাতে আমরা ঘোরাফেরা করি, অনেক ছেলেমেয়ের রাস্তাতে আমরা দেখি, আমরাও আফসোস করি অনেক সময় যে আজকে কি আমাদের ছাত্রত্ব জীবনের পরিণাম কি। আমি দোয়া করি তোমাদের জন্য এই পরিবেশ থেকে তোমরা উঠে এসে তোমাদের মা বাবার মুখে উজ্জ্বল করেছো। আমি নিজেও প্রাউড ফিল করি। আমার ছেলে নটরডামে চান্স পেয়েছে, আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, আমার ছেলে শাহজালালে চান্স পেয়েছে, ঢাকা। এটা কিন্তু আমাদের জন্য, এই তৃপ্তিটাই তোমাদের জন্য দেওয়া। আমি আশা করবো তোমরা ভবিষ্যৎ সুন্দর হোক। সবাইকে শুভেচ্ছা জানাই। এবারে আসলে আমাদের মৌলভীবাজারের মানুষ মৌলভীবাজারই হয়ে গেছে। কে বলতে পারবো না যে মৌলভীবাজারের রক্ত, মৌলভীবাজার সবকিছু মৌলভীবাজার। সবার প্রিয় জনাব জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব জমিউদ্দিন মাসুদ ভাইকে কিছু বলার জন্য অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজার জেলার একজন প্রকৃত যশস্বী শিক্ষক জনাব শাহজাহান আজকের অনুষ্ঠানের এই চমৎকার ব্যতিক্রম ধর্মী আয়োজনের সম্মানিত সভাপতি, যার দিক নির্দেশনা, নেতৃত্ব এবং দক্ষতা মৌলভীবাজারকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে। মৌলভীবাজার পৌরসভার সম্মানিত মেয়র জনাব ফজলুর রহমান মহোদয়, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যিনি শুধু মৌলভীবাজারের নয়, শুধু সিলেটের নয়, সারা বাংলাদেশেরই একজন কৃতি সন্তান ডাক্তার সৈয়দুদ্দিন আহমেদ, বাংলাদেশের মেডিকেলের সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রভিসি। আমরা খুব লাকি, এবং আমরা না, মানে যারা মেডিকেলে চান্স পেয়েছে আপনাদের সম্বোধনা হচ্ছে, আমি খুব ব্যক্তিগতভাবে মনে করি এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আজকে ওনার কাছ থেকে কথাগুলো তোমরা শুনবে এবং আমরাও শুনবো। এটা সবচেয়ে বেশি, আমাদের কথা শোনার চেয়ে সবচেয়ে বেশি ভালো হবে তোমাদের জন্য আজকে ওনার কথাগুলো শোনা। এবং উনি এই পথটা পেরিয়ে এসেছেন অনেক আগে, এবং এত ভালোভাবে পেরিয়ে এসেছেন। আজকে সরকার, সদস্য সরকার কিন্তু তাকে এই গুরুত্ব দিচ্ছে এবং প্রতিটি ভালো ভালো জায়গায় তাকে আজকে বসাচ্ছে। এটা কিন্তু এমনিতে হয়নি। তিনি যখন মেডিকেলে পড়তেন তখনও তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই মেডিকেলে নেতৃত্ব দিয়েছেন ওসমানী মেডিকেল। এইভাবে ওনার নেতৃত্ব কিন্তু সবসময়ই ছিল। আজকেও সেই বিষয়গুলোই ওনার থেকে উদ্গারিত হবে এবং তোমরা সেই কথাগুলো শুনবে। আমার স্বনির্বন্ধ অনুরোধ রইল যে আমাদের যে সম্মানিত অভিভাবক বৃন্দ আছে এখানে, যাদের এত ত্যাগের জন্যে, মানে অভিভাবকরা যে কত পেইনফুল একটা সময় কাটায় যখন এই টাইমটা আসে, কোথায় ভর্তি হবে, কোথায় কোচিং করবে, কোথায় কি করবে, এই ফ্যামিলি কিন্তু একটা খুবই পেইনফুল একটা সময় কাটে। আমি বিশ্বাস করি মানে ওই সময়টায় ফ্যামিলি যেভাবে পেইনফুল সময় কাটায়, এর চেয়ে বেশি পেইনফুল সময় কাটায় এই আমাদের শিক্ষার্থীরা। এটা আমরা অভিভাবকরা অনেকে বুঝি না। আজকে এখানে যারা আমরা অভিভাবক আছি, এটা যেন আমরা আমাদের শিক্ষার্থীদের, আমাদের সন্তানদের এই বিষয়গুলো যেন আমরা একটু ভাবি যে ওরা কি পেইনফুল
সারা বাংলাদেশে মনে করেন কত পরীক্ষার্থী ছিল, 1,04,274 চান্স পেয়েছে। এই 5,380-র মধ্যে সারা বাংলাদেশে 4 কোটি এই কিশোর কিশোরী আছে, এদের মধ্যে আমাদের এই এরা মেধাবী। আমরা আসলে একটু করতালি দিই ওদেরকে। 5,380-র মধ্যে তারা জায়গা করে দিয়েছে। তোমাদের কাছে সেলুট এবং মূল্যায়ন দেবে। এবং আজকে আপনাদের সত্যি ভালো লাগছে, কারণ এখানে আমি যাদেরকে দেখছি সবাই আমাদের হাতে ধরা, ছোট ছিল, কোলে নিয়েছি, তারা আস্তে আস্তে বড় হয়েছে, তারা আজকে তাদের স্বপ্নটা আজকে পূরণ করবে। এটা পরিবারের জন্য কান্নার একটি বিষয়। তোমরা যখন ডাক্তার হবে, তোমার বাবা মায়ের চিকিৎসা নিজেরা করবে, তোমার শিক্ষক যারা আজকে এখানে কথা বললেন তাদের চিকিৎসা নিজেরা করবে, তখন দেখবে তোমাদের শিক্ষকের চোখে পানি, তোমার অভিভাবকের চোখে পানি। এটাই কিন্তু আজকের প্রাপ্তি। এবং আমি মনে করি, আমি আমার কথা শেষ করব, মেয়র মহোদয় 3 বছর ধরে আমাদের শিক্ষার্থীদেরকে যারা A+ পেয়েছে, ইন্টারমিডিয়েটে মেট্রিকে যারা A+ পেয়েছে, তাদেরকে কিন্তু এই সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছেন। এই যে সম্বর্ধনা দেওয়ার প্রক্রিয়াটা যখন থেকে শুরু হয়েছে, আমি দেখতে পাচ্ছি আমাদের শিশুরা অনেক বেশি উৎসাহিত হচ্ছে, অনেক বেশি আগ্রহী হচ্ছে, তারা কিন্তু রেজাল্ট ভালো করছে। এবং আজকে এত শিক্ষার্থী এই মেডিকেলের সুযোগ পাওয়ার এটাও একটা কারণ আমি মনে করি। অভিভাবকদের তো অবশ্যই কষ্ট আছে, শিক্ষকদের অবশ্যই কষ্ট আছে, আমাদের শিক্ষার্থীদের অবশ্যই কষ্ট আছে, তাদের অধ্যবসায়ের ফল এটি। কিন্তু পাশাপাশি আমাদের মেয়র মহোদয় যে আয়োজনটা করেছেন, তিনি সবসময় চান যে, তিনি এই কথাও বলেছেন যে সরকারি মেডিকেলে চান্স পাবে আর কেউ পড়তে পারবে না, আমি এটা হতে দিব না মৌলভীবাজার পৌরসভায়। এই কথাটি যে লোকটা বলতে পারেন, একবার নয় একাধিকবার তিনি বলেছেন, আমরা শুনেছি এই কথাটা। আমি তোমাদেরকে এটাও বলবো, তোমাদের কোনো সহপাঠী যদি মনে করো পড়ার কোনো কষ্ট হয় বা কোনো জায়গায় যদি মৌলভীবাজারের কোনো ছেলে পড়তে পারছে না, এই জন্য তোমরা যদি খবর পাও, যেহেতু তোমরা সাইন্স কলেজে পড়েছো, যেহেতু তোমরা বিভিন্ন জায়গায় পড়েছো, তোমরা যেরকম অনেক ঘটনা জানবে হয়তো, তাহলে তোমরা মেয়র মহোদয়কে বলবে। আমার একটা বিশ্বাস মেয়র মহোদয় এটা তিনি এর বাস্তবায়ন করবেন। আরেকটা কথা আমি বলবো, আরেকটা কথা বলে আমার কথা আমি শেষ করছি। অনেকে মনে করতো আগে যে মৌলভীবাজার কলেজে পড়লেই কিন্তু মেডিকেলে চান্স পাবে না, তাকে অনেক দূরে দূরে যেতে হবে, ভালো ভালো কলেজে পড়তে হবে, কিন্তু এটা মিথ্যা প্রমাণ করে দিয়েছে আমাদের শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী কয়েক বছর ধরে এটা কিন্তু তারা মিথ্যা প্রমাণ করে দিয়েছে, এবং মৌলভীবাজার কলেজে পড়ে যে ডিএমসি তেও চান্স পাওয়া যায় এটাও তারা প্রমাণ করে দিয়েছে। তা আমি সবার প্রতি আমাদের এই শিক্ষার্থীদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমরা তোমাদের যে স্বপ্ন সারথি সেটাকে নিয়ে যাবে একদম শেষ পর্যন্ত, এবং আমরা সত্যিই গর্বিত। এবং তোমরা মন দিয়ে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির কথা শুনবে, আমার মনে হয় তোমরা অনেকগুলো দিক নির্দেশনা পেয়ে যাবে এই 6টা বছর ইন্টার্নি সহ তোমরা আসলে কিভাবে কাটাবে এবং পরবর্তীতে তোমাদের চিকিৎসক জীবন তোমরা কিভাবে করবে, এর পুরো একটা চিত্র তোমরা আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির মুখ থেকে তোমরা শুনতে পারবে। এটা মনোযোগ দিয়ে শুনবে। ধন্যবাদ সবাই। আসলে এই যে মেডিকেলে এখন যাচ্ছ, আসলে একটা সাগরে ঢুকতেছো তোমরা সবাই। আসলে অনেকেই কান্নাকাটি করবে, মেয়েরা বেশি কান্নাকাটি করে, আর মায়ের কাছে বারবার বলে মা এত পড়া এত পড়া। আমি দেখছি আমার পরিবারেও ডাক্তার অলরেডি 4র্থতম এখানে আছে বসা, আমি দেখছি তাদের খালি কান্নাকাটি করে। যাই হোক, এটা সব ওভারকাম করতে হবে। অন্যরা পারে, আমি কেন পারবো না? আর যখন ডাক্তারই হবো তাহলে কেন ভালো ডাক্তার হবো না? আর ডাক্তার হলে আবার MBBS পাস করা এই টার্গেটও থাকলে হবে না, আমাকে অনেক উপরে যেতে হবে। যাই হোক, এবারে আমাদের প্রধান অতিথি আর তোমাদের আসলে সকলের স্যার, উনি নিজেই বক্তব্য দিবেন, অধ্যাপক ডাক্তার সৈয়দুদ্দিন আহমদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল মৌলভীবাজারে যে ব্যতিক্রমী অনুষ্ঠান হয়, তার প্রণেতা যিনি পৌর মেয়র, আমি কিন্তু আরেকটা অনুষ্ঠানে এসেছি, সেই মোহাম্মদ ফজলুর রহমান, ওনাকে আপনারা অনেক বিশেষণে বিশেষায়িত করেছেন। আমি শুধু দুটি কথা বলবো, যে উনি যে বীজ বপন করে যাচ্ছেন, এটা কিন্তু মেনটেন করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। আর আজকের এই বিশেষ অনুষ্ঠানে ওনাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বক্তব্যের শুরুতে মৌলভীবাজারের যে সকল কৃতি সন্তান আজকে আমাদের মধ্যে নেই,
আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ অনেক কৃতি সন্তান। আপনি ধরেন যে সেই সিকান্দর আলী খান, খান বাহাদুর, তারপরে সৈয়দ মোস্তফা আলী, এরকম অনেক আছেন, আমি আর নাম বলছি না, সময় চলে যাবে। আমাদের অনেক বড় বড় শিক্ষক যারা আমাদের মধ্যে নেই, তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আর এখানে উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, দেখেন এই যে জসিমউদ্দিন একটু আগে যে কথাগুলো বলেছেন, আমি ওনার সাথে আরেকটি অনুষ্ঠানে ছিলাম, আমার মনে হয়েছে যে উনি একজন পিতৃত্ব সুলভ, শিক্ষক তুল্য, শিক্ষক সুলভ এবং অনেক বড় মনের একজন মানুষ। যিনি যে কথাগুলো বলেছেন আপনাদের উদ্দেশ্যে, এটা কিন্তু অতুলনীয়। আরেকজন ব্যক্তিত্ব সাহেব, আমার ভাগনা, উনি কিন্তু আপনাদেরকে একটা আসল জিনিস কিন্তু বলে ফেলছেন যে আপনারা অনেক জায়গায় দেখবেন যে অনেক মানুষ ঘোরাফেরা করে, কিন্তু আমরা এর মধ্যে থেকে কিন্তু আপনারা উঠে আসছেন, এইটা মনে রাখতে হবে। শাহজাহান উনি তো একজন অনেক বিখ্যাত একজন শিক্ষক, যিনি হাতে করে দেন, আজকে কিন্তু আপনারা এই অবস্থায় আসছেন। আর আমাদের অন্যান্য শিক্ষক যে বাবুল যে কথাগুলো বলেছেন, অত্যন্ত উঁচু মানের কথাগুলো বলেছেন, আপনারা এটা গ্রহণ করতে পারলে দেখবেন আপনাদের প্রত্যেকটি সময় আপনাদের ভালো কাটবে, মনে রাখবেন এবং আপনাদের এগিয়ে চলার পথে ওনার এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকৃত হবে। মুস্তাক আহমদ, আমি ওনার বক্তব্য শুনলাম, উনি সংক্ষেপে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছেন যে হ্যাঁ, হাউ টু ফাইট, কিভাবে ফাইট করে আগাতে হবে। আর সব শেষে যেটা বলবো রুকসানার কথা। রুকসানা ও তোমার ছোট বোন, তোমার কাছে এই পরিচয় করে দিলাম। তো রুকসানা হলো মেডিকেলে চান্স পায়নি, কিন্তু ও কিন্তু দমে নেই। ও যেভাবে মানুষ গড়ার কারিগর হিসাবে আছে, এইটা কিন্তু অতুলনীয়। বিভিন্ন সময় ওর সুনাম যখন তার ছাত্রছাত্রীর কাছ থেকে যখন শুনি, তখন আমাদেরই মন ভরে যায়। এখানে উপস্থিত অন্যান্য সব অভিভাবক বৃন্দ, আপনারা অনেক কষ্ট করে যাদেরকে নিয়ে আসছেন, সেই তোমাদেরকে আমি আজকের এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি। আর মনে রাখতে হবে যে এখানে যারা উপস্থিত আছেন, তারা কিন্তু অত্যুৎসাহে আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, এইটার জন্য কিন্তু বড় মনের দরকার। আমরা মানুষদেরকে সম্মান দিতে জানি যে এই উদাহরণটুকু কিন্তু এরা সবাই কিন্তু তৈরি করেছেন। তার মানে এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় কি, তোমাদের জন্য শিক্ষণীয় কি, আমরা কাউকে সম্মান দিতে যেন কার্পণ্য না করি। এই যে তোমাদেরকে যে এই সম্মান, এটা আমি বলবো যে এটা একটা অনেক বড় সম্মান। আমি এখন মূল পর্বে যাই। এই সম্মানটুকু যারা দিয়েছেন, তাদের মন যে কত বড়, এটা তো নিজেরা তোমরা বুঝতে পারছো। বিভিন্ন সারা বাংলাদেশে গিয়ে দেখো, দু একটি জেলায় হয়তো এইভাবে আয়োজন করে এই সম্মাননাটুকু দিচ্ছে। আর মৌলভীবাজারের মতো উদাহরণ আমি কিন্তু দেখি না। আমি সারা দেশ ঘুরি, আমি দেখেছি যে আমি সত্যি এখানে যারা উপস্থিত আছেন, পৌর মেয়র তো অবশ্যই, যারা উপস্থিত আছেন এখানে, এই যে শিক্ষা কমিটির তাহমিদা, উনার মাধ্যমেই উনি হয়তো এটা আয়োজন করেছেন, কিন্তু সবার পার্টিসিপেশন আমি দেখি। মৌলভীবাজারে অনেকেই জানেন যে আপনারা এই অনুষ্ঠানটা করছেন, এখান থেকে অনেকেরই কিন্তু এটা শিক্ষণীয় এই আজকের অনুষ্ঠান। আমি এখন তোমাদের উদ্দেশ্যে অনেকগুলো কথা বলব। দেখো, জীবনের প্রতিটি পর্যায় আছে। আমরা শিশু, কৈশোর, তারপরে যখন আমরা অ্যাডাল্ট হই, তারপরে লেখাপড়া করি, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে, আমাদের অনেকগুলো পর্যায় থাকে। আমাদের পিছনে প্রাথমিকভাবে থাকেন কিন্তু আমাদের বাবা মা, অভিভাবক। কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব যারা পালন করেন আমাদের শিক্ষক। আমাদের সময় সেই কামিনী বাবু স্যার, এখনো বলি, সেই বশিরউদ্দিন স্যার, সেই বাসির স্যার মৌলভীবাজার কলেজে, দিলীপ স্যার,
ওনারা নাই, আসিস্তা তো মারা গেছে, ওনার কিন্তু অপারেশনটা কিন্তু আমার হাতে উনি করেছেন। তো আমি তাদেরকে স্মরণ এই জন্য করলাম, শিক্ষকদের অবদান কিন্তু অসামান্য। আমি যখন মৌলভীবাজার কলেজে পড়েছি, মৌলভীবাজার কলেজ কিন্তু তখন বেসরকারি, আমি এই স্মৃতিটুকু অনেক জায়গায় বলেছি যে ওই আমি তো এখান থেকেই পাশ করে গিয়েছি। মৌলভীবাজার সাব ডিভিশনে একটাই ফার্স্ট ডিভিশন এসেছিল। আমাকে তখন অনেকেই ডিসকারেজ করেছিলেন, কিন্তু ওই যে বাবা মা ভাবছিলেন যে না, কাছাকাছি থেকে পড়া যাবে, কারণ তখন আমাদের ভাইরা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। ঠিক তো এখানে এইটা বলার উদ্দেশ্য হলো তোমাদের উদ্দেশ্যে যে দেখো, ডেফিনেটলি কলেজ স্কুল অনেকটা ভার বহন করে, কিন্তু আমাদের শিক্ষকরা যদি আমাদেরকে প্রপার গাইড করেন, আমাদের শিক্ষকরা যদি ডেডিকেটেড হন, শিক্ষকরা যদি ভালো মানুষ হন, সব শিক্ষকই ভালো মানুষ, কিন্তু এর মধ্যেও তো সব ডাক্তার কি ভালো না, ঠিক সেই রকম ভালো মানুষ যদি হন, তাহলে কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে ওনারা তৈরি করতে কিন্তু কোনো কার্পণ্য করেন না। সেই মৌলভীবাজার থেকে আমরা কিন্তু মৌলভীবাজার ডিস্ট্রিক্ট থেকে তখন মাত্র 4 জন মেডিকেলে চান্স পেয়েছে। ইট ওয়াজ 1979, 80 ব্যাচ। সেই 4 জনের মধ্যে আমি ছিলাম একজন, যে মানুষটি মেডিকেল পড়তে চায়নি। আমার উদ্দেশ্য ছিল অন্যদিকে, ওই কাহিনীতে যাব না। আমাকে আমার আম্মা নিয়ে বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়েছেন যে আমার মন চেঞ্জ করার জন্য। তারপরে কিন্তু আমি কিন্তু এই মেডিকেল আলটিমেটলি গিয়ে পড়েছি। তো পড়ার পরে, মেডিকেলে ভর্তি হওয়ার পরে যে সমস্যাটা হয়েছে, ওই সমস্যাটা কিন্তু অত্যন্ত কঠিন, যেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। ওনারাও শুনলেন অন্যান্য সময়। প্রথমে গিয়ে মনে হলো যে এটা একটা সাগর। একটু আগে জানি শাহজাহান বলেছেন যে এটা একটা সাগর, সাগরের মধ্যে ডুব দেওয়ার মতো, কোনো কোল কিনারা নেই। এই সাগরের মধ্যে গিয়ে হাবুডুবু খাচ্ছিলাম। কার্ড সিস্টেম, আমরা 150 জন ভর্তি হয়েছিলাম। প্রতিজনের মাথায় বেদ দিয়ে, এক ম্যাডাম ছিলেন, উনি বেদ দিয়ে আঘাত করতেন। এটা ইনসাল্টিং স্টুডেন্টের জন্য। আইটেম দিতে গিয়ে তোমরা কি যেটা প্রথম পড়বা, প্রথম তোমরা যেটা ফেস করবা, যে এখন কিন্তু ওই বেদ ইউজ হয় না। আমাদের সময় শুধু বেদ না, মানে বেঞ্চের মধ্যে বসতে দেওয়া হতো না, দাঁড়িয়ে থাকতেন। এইটাই ইনসাল্টেশন। তারপরে তো মানে অশ্লীল না, ভালোভাবে কিভাবে গালি দেয়া যায়, এইটার চর্চা ছিল। তারপরে আমরা বিভিন্ন কার্ড বা আইটেমগুলো আমরা দিতাম। এই আইটেমগুলো দিতে গিয়ে আমরা অনেক সময় বাকরুদ্ধ হয়ে যেত। আচ্ছা, অসুবিধা আমি এটা খুলি অসুবিধা। তারপরে আমরা যখন আইটেম দিতাম, তখন আইটেম দিতে গিয়ে আমাদের বুঝতে পারতাম না যে আমরা স্মার্টনেস দেখাবো না চুপ করে থাকবো। এই সমস্যাগুলো তোমরা হয়তো এখন ফেস করবে না। আমরা যখন এইগুলা বলতে যেতাম, হাসাও ছিল মানা। আমরা হেসে আনসার দিতে গিয়ে তখন স্যার বা ম্যাডাম বলতেন, এই হাসতেছো কেন? তো আমাদের একটা স্টুডেন্ট তখন বলে ফেলছিল উঠে যে, ম্যাডাম আমাদেরকে তো ক্যাডেট কলেজে বলা হতো যে হেসে হেসে কথা বলার জন্য। বলে নো, ভাইবাতে না। এইভাবেও গিয়ে আমাদের রক্ষা হয়নি। তারপর আমাদের প্রথম আইটেম পরীক্ষার সময় 150 জনের মধ্যে 4 জন আবার পাশ করছে, এর মধ্যে আমি একজন, আর বাকি সবাই ফেল। চিন্তা করলাম যে কেমন করে পাশ করলাম। এটা চিন্তা করতে গিয়ে দেখলাম যে না, আমাদের টিচাররা তখন জাজ করতেন যে তাকে অনেক বড় একটা ধাক্কা দিত, তোমরা কিন্তু এই ধাক্কাটা খাও।
কিন্তু তোমরা হতাশ হবে না। ফেল করা মানে সবাই বলতো জীবনে ফেল করলাম না, মেডিকেলে ভর্তি হয়েই ফেল। এই হলো গিয়ে সবচেয়ে বড় ধাক্কা। ভর্তি হওয়ার পরপরই কিন্তু তোমরা কিন্তু এই জিনিসগুলো ফেস করবে। এখনো কিন্তু তোমাদের কার্ড সিস্টেমটা আছে, এটা আমরাই। এখন কারিকুলামটা একটু চেঞ্জ হয়েছে, নতুন কারিকুলাম গত বছর থেকে এসছে, তো কারিকুলামটা একটু চেঞ্জ হয়েছে। তো কিন্তু মনে রাখতে হবে যে ওখানে যদি ফেল করো এটা কিন্তু অপরাধ না, বা এটা কিন্তু খারাপ কিছু না, কিন্তু মেন্টাল স্ট্রেংথ রাখতে হবে। তোমরা যদি মনে করো যে না ওখানেই আমাদের সময় 150 জনের মধ্যে 14 জন আর ডাক্তারি পড়ে নাই এই ঝামেলার জন্য, এরকম অত্যাচারের জন্য, আমরা বলে ফেলতাম আগে তখন অত্যাচার, কিন্তু আসলে ওখানে স্টেমিনা আছে কিনা এটা বোঝানোর জন্যই কিন্তু ওই ডাক্তারিতে প্রথম এই জিনিসগুলো দেওয়া হয়। এবং এইভাবে কিন্তু আমাদের টিচাররা আমাদেরকে তৈরি করেছে। আমরা যখন 3 থেকে 6 মাস গেল, 6 মাসের মধ্যে 14 জন ঝরে গেল, আমরা ছিলাম 136 জন। এই 136 জনের মধ্যে থেকে আমরা এখন সারা দেশে বিশ্বে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। পড়ালেখায় তোমরা যখন যাবা, আমাদের সময় ছিল কিন্তু কোনো ছোট ছোট বই কিন্তু নেওয়া যেত না, এখন তোমাদের এই প্রবলেমটা নাই। তোমরা কিন্তু এখন ছোট বই ক্লাসে নিয়ে যাও, দেখবা তোমাদের এই সমস্যাটা হবে না। কিন্তু আমাদের সময় যদি ওই ছোট বইগুলা যদি আমাদের কাছে পেলে, ওইটা কিন্তু আর ফেরত তো আসতোই না, বরং আমাদেরকে 2টো আইটেম দেওয়া থেকে বিরত রাখা হতো। মানে আমরা বলি আর কি যে এগুলো হলো যে নোট বই, আমাদেরকে পড়তে হতো যে গ্রেজ অ্যানাটমি। এখানে 2-1 জন আছে যাদের তোমাদের তো বয়স কম, ওই গ্রেজ অ্যানাটমি তোমাদের অনেকের ওজনের সমান, এইরকম অবস্থা। এই জন্য বলি যে প্রথম 6 মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট সময়, এইটা মনে রাখতে হবে তোমাদের। প্রথম 6 মাস তোমরা ঘাবড়াবে না, কারণ পৃথিবীতে ডাক্তাররা যে পরিমাণ কষ্ট করে অন্য কোনো পেশায় কিন্তু কেউ এত কষ্ট করে না। এবং ডাক্তাররা যে পরিমাণ সম্মান পায় অন্য পেশায় কিন্তু এরা অন্য পেশায় কিন্তু যতই হোক সেই সম্মানটুকু পায় না। আপনাদের এইটা সবসময় এখানে অভিভাবকদেরও বলি, আপনাদেরও মনে রাখতে হবে। আর তোমরা তো মনে রাখবাই এটা। আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব ইম্পর্টেন্ট সময়। এই সময়টা হলো ডাক্তারদের ভিত্তি দাঁড় করানোর সময়। আমাদের একটা সুবিধা ছিল, আজকে তো এখানে খোলাখুলি কথা বলা যাবে, অভিভাবক এবং আমাদের সম্মানিত ওনারা আছে। আমরা ওই সময় দেখতাম যে গ্রেটার সিলেটে একটা আলাদা ঐতিহ্য ছিল, এখনো কিন্তু আছে, তবে কমে গেছে। আমরা এরকম যখন বিভিন্ন অত্যাচারে অত্যাচারিত, যদিও এটা আমাদের ভালোর জন্য ছিল, আমরা ভয় পেতাম যে বাসায় খবর যায় কিনা, যে ও পড়ে না। ওনারা সবসময় বলতেন তোমরা লেখাপড়া করো না। তাই আমাদের ভয় থাকতো যে বাসায় যদি খবর যায় তাইলে তো শেষ, এখানেও ইজ্জত শেষ, বাসায়ও ইজ্জত শেষ। এইটা আমাদের ভয় থাকতো। আরেকটা ভয় থাকতো, আমার শিক্ষক যারা আমাদেরকে পড়িয়েছেন ওনারাও যদি খবর পান তাইলে বুঝবে যে আমরা বোধহয় ডিরেল হয়ে গেছি। ডিরেল মানে আমরা বোধহয় ধ্বংস হয়ে গেছি। এইটা আমাদের ভয় থাকতো। এখনো কিন্তু অনেক পরিবারে, আমরা যেহেতু পরিবার সমাজ নিয়ে থাকি, অনেকের কিন্তু এই ভয়টুকু থাকা উচিত। আমি এটা বলবো, তোমাদের এই ভয় থাকতে হবে যে তোমার আম্মা আব্বা যদি তোমার জন্য কষ্ট পান, এই তোমার জন্য, তাহলে এটা ব্যর্থতা কিন্তু তোমার। কারণ তুমি কিন্তু অনেক ফাইট করে আজকে 1,05,000-এর মধ্যে থেকে 5,000-এ এসছো। তোমার জন্য যেন কষ্ট না পান, সেই জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি এমন কিছু করব না যে আমার শিক্ষকরা, আমার অভিভাবকরা, আমার সমাজের মানুষরা যেন আমাকে অন্য চোখে দেখে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এইভাবেই কিন্তু কাটবে, আইটেম দিয়ে। শুধু আইটেম শেষ না, তারপরে কিন্তু কার্ড ফাইনালেও এরকম এক সময় 10% পাস করানো হতো। আমি বলবো আর কি পাস করানো হতো, আমরা বলতাম যে পাস করে 10%, 90% ফেল। এখন কেন বললাম, এখন আবার একটু বেশি পাস করো, কারণ এখন পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে। এই প্রবলেমে তোমরা হয়তো পড়বা না, তবে আছে। বিভিন্ন মেডিকেল কলেজে আমরা যখন ইন্সপেকশনে যাই, আমরা বলি যে না, এদেরকে তৈরি করতে হলে এভাবেই করতে হবে, নতুবা এরা সারাদিন বসে যাবে মোবাইল নিয়ে,
অথবা অন্য কোনো কাজকর্মে, যেটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ডেফিনেটলি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে, বাট প্রাইমারি কাজগুলো করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তারপরে থার্ড ইয়ার থেকে যে কাজটা হবে সেটা হলো তোমরা কিন্তু ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, তখন তোমাদের পেশেন্ট রিলেটেড লেখাপড়া, পেশেন্ট রিলেটেড লেখাপড়া থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার এইটা তোমরা চালাবা। কিন্তু আমি গুরুত্ব দেব তোমাদেরকে এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটা। এখানে অ্যানাটমি, ফিজিওলজি, কিছুটা অন্যান্য ওই বায়োকেমিস্ট্রি, ওই ফিজিওলজির মধ্যেই ব্রড স্পেকট্রামে পড়ে যায় আর কি। এই জিনিসগুলা তোমাদের ভালোভাবে রপ্ত করতে হবে। তোমরা যদি ভিত্তি যদি তৈরি না করো তাহলে দেখবা বাকিগুলা পারবা না। আমরা প্যাথোলজিকে বলি, প্যাথোলজি হচ্ছে বেসিক থিং, যেটা আমাদের দেশে আমরা অনেক সময় পড়তে পারতাম না, বই ছিল না। আমাদের নাও একটু সুযোগ ছিল, আমার একটা সুযোগ ছিল, এই বইটা আমি এখনো রেখে দিয়েছি। আমি ইংল্যান্ড থেকে টেক্সট বুক এনেছিলাম, সারা মেডিকেল কলেজে ছিল মাত্র একটা টেক্সট বুক। আমরা ওই টেক্সট বুক থেকে, তখন ফটোকপিরও যুগ ছিল না, ওই স্যাররা যা পড়াতেন তাই আমরা রপ্ত করতাম। আর টেক্সট বুক না হয়ে ওই অন্য বইগুলো নেওয়া যেত না, কিন্তু বিভিন্ন অন্য বইগুলো যেগুলো থাকতো সেগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট না, কিন্তু টেক্সট বুক কিন্তু একটাই ছিল সারা মেডিকেল কলেজে সেই সময়। এই জন্য প্যাথোলজি যদি কেউ ভালো পারে তাইলে সে কিন্তু ক্লিনিক্যাল সাইডে তার কষ্ট কম হয়। এটা আমি ধারণা দিয়ে দিলাম। তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারটাকে খুব গুরুত্ব দিও। কি কি প্রবলেম হবে এইটা আমি একটু তোমাদেরকে বলি। তোমরা প্রথম যখন কোনো মেডিকেল কলেজে যাবা অনেক ধরনের বন্ধু বান্ধব পাবে। বন্ধু বান্ধব সিলেকশন করাও কিন্তু এটা তোমার একটা প্রাথমিক দায়িত্ব। আমি একদম ফ্রিলি বলি, ফ্র্যাঙ্কলি বলি, এখন তো অনেক ডাইভার্সিটি। দেখবা ওই ছোটবেলায় শুনতাম না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তোমরা এইগুলাতে যাবা না। দেখবা তোমার বাবা মারা কিন্তু পাঠিয়েছেন ভালোর জন্য। মানুষ কিন্তু একদিনে আস্তে 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 কিন্তু মানুষ চলে যায় অন্যদিকে। এইটা একটা প্রাথমিক দায়িত্ব। 2 নম্বর, যারা হোস্টেলে থাকবা, লেখাপড়া করবা, হোস্টেলে অনেকগুলো স্কোপ থাকে। ডেফিনেটলি মানুষের তো অনেক অ্যামিউজমেন্টের অনেক পার্ট আছে। আমরা ভালোভাবে থেকে যেন সেই কাজগুলো যেন করি। এমন কিছু করব না সমাজ, ধর্ম বা আমার ব্যক্তিগত জীবনকে যেন হ্যাম্পার করবে। এমন কিছু করব না আমার অভিভাবক, আমার শিক্ষকের মর্যাদা যেন সমুন্নত থাকে, আর আমার বাবা মার যেন কষ্ট না পায়। এইটুকু মনে রাখতে হবে। বিভিন্ন মেডিকেল কলেজ, যারা নতুন মেডিকেল কলেজে যাচ্ছ, সেখানে কিন্তু সরকারি যে 250 বেডের হসপিটাল, যেমন নেত্রকোনা, সুনামগঞ্জ, ওখানে কিন্তু মেডিকেল কলেজ তৈরি হয় নাই। সেখানে টিচাররা যতটুকুই পড়ান একটু যোগাযোগ রাখতে হবে। আমি সব জায়গায়, আমি সেদিনও গিয়ে আব্দুল মালিক উকিলে বলে আসছি, ওখানে তো হসপিটাল হয়েছে, টিচার হোক, কিন্তু তোমাদেরকে তোমরা যে অন্যান্য মেডিকেল কলেজে কিভাবে পড়ায় এই জিনিসগুলো তোমাদেরকে একটু রপ্ত করতে হবে। কারণ অনেক জায়গায় টিচার নেই, প্রায় অনেক টিচার, প্রায় 2000-এর মতো টিচার প্রাথমিকভাবে দেওয়ার কথা, এখানে মাত্র আছে 1000-এর উপরে, বাকি 1000 টিচার নেই মেডিকেল সায়েন্সে এখন। তো এগুলা ফিল আপ করতে আগামী 1 বছরের ভিতরে পারা যাবে না, 1.5 বছর লাগবে। তো তোমরা চেষ্টা করবা অন্যান্য যে মেডিকেল কলেজে টিচাররা যা পড়ায় সেগুলা তোমরা কালেক্ট করো। জিনিসটা এইটা না যে না ওই মেডিকেলটাকে আমি নিব কেন, আমি এইটা না। মেডিকেল সায়েন্স তো বিশাল, যেখানে তোমার উপকার হবে তুমি সেখান থেকে এটা আহরণ করো। এটা তোমাদের প্রতি আমার একটা উপদেশ থাকবে। আর পলিটিক্যাল সিচুয়েশন সব জায়গায় সমান। পলিটিক্স কিন্তু ভালো জিনিস, খারাপ না। আমরা খারাপ হয়ে যাই বলে সেটা খারাপ, তাই না? যে কোনো জিনিসই আমরা একটা সামাজিক সংগঠন করলাম, সে তো ভালো উদ্দেশ্যেই করে। পলিটিক্সও কিন্তু ভালো উদ্দেশ্যেই করে। কেউ যদি পলিটিক্স করো, ভালো কাজগুলো করো, খারাপ কাজ থেকে বিরত থাকার হলো এটা আমার দায়িত্ব। এই দায়িত্বটুকু পালন করো। যখনই তোমরা ডাক্তার হওয়ার জন্য এই প্রস্তুতি নিবা, কয়েকটা জিনিস ওনারা অবশ্য বলে ফেলছেন। আমরা সবসময় মনে করি যে শুধু জ্ঞান অর্জন করলে তো হবে না,
এই জ্ঞানটা বাস্তবায়ন করতে হবে। জ্ঞান অর্জন করলে হবে না, আমি আমার চারিত্রিক বৈশিষ্ট্যও কিন্তু এটা ফোটাতে হবে। জ্ঞান অর্জন করলাম, আমি চারিত্রিক বৈশিষ্ট্য উল্টাপাল্টা করলাম, এইটা হওয়া যাবে না। ডাক্তার যারা হইতে চায় বা যারা হয়, সমাজে কিন্তু হাজারটা চোখ তার প্রতি থাকে। অন্য পেশায় কিন্তু এই চোখগুলো একটু কম থাকে। সুতরাং এটা মনে রাখতে হবে। আমরা যে লেখাপড়া করছি সবসময় আমাদের জীবনটা স্মুথ যায় না, অনেক ধরনের অনেক অসুবিধা হয়েছে, অনেক প্রবলেমে আমরা পড়েছি। আমি কয়েকটা প্রবলেমের কথা বলবো। যখন আমাদেরকে এক্সটার্নাল পরীক্ষা নিতে আসছেন, আমরা এক্সটার্নালদেরকে, ওই সময় ছিল এক্সটার্নালদেরকে তো কোনো তদবিরও করা যেত না, যদি তদবির করা হতো উল্টা রেজাল্ট হতো। যার কারণে সিলেট মেডিকেল কলেজে একবার 36 ইস্যু ছিল। 36 জন 1976-এ 36 জন স্টুডেন্ট 5 বছর এক্সপেলড ছিল সামান্য ফল্টের জন্য। তারা খবর পেয়েছে যে এর মধ্যে 36 জন ফেল করেছে 150 জনের মধ্যে। এই 36 জন গিয়ে শুধু কিছু না, শুধু একটা জায়গায় গিয়ে এক্সটার্নাল সহ ইন্টারনাল ওনাদেরকে গিয়ে বলছিল, স্যার আমাদেরকে পাশ করাই দেন। 36 জন যখন একসাথে গিয়েছে, 2-3 জন মনে করেছে যে না একটু শাউটিং করে বল, ইউনিভার্সিটিতে লিখে দিল। এই 36 জন 36 ইস্যু নিয়ে সিলেট মেডিকেল কলেজ 6 মাস সাফার করেছিল। তখন কোনো ক্লাস সব বন্ধ ছিল। তদবির তৎকালীন প্রেসিডেন্টের কাছেও গিয়েছিল, প্রেসিডেন্ট ছিল নো। ভিসির সাথে দেখা করছিল, ভিসি বলছে নো। সেই রকম মানুষ ছিল তখনকার সময়। এই 36 জন কিন্তু 5 বছর পরে আবার এই পরীক্ষা দিয়ে তখন ওনারা পাশ করেছে, এবং ওনারা এখন কিন্তু অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত। আমি উদাহরণটুকু দিলাম এই জন্য, এখনকার যুগ পড়ে গেছে অন্যরকম। তদবির না করলে অনেক সময় হয় না, তবে হ্যাঁ তদবির করতে হয়, করা দরকার, করবা, কিন্তু তোমরা নিজেদের থেকে না। তাইলে কিন্তু তোমাদের মধ্যে একটা রিল্যাক্সেশন চলে আসবে। মনে করতে হবে যে আমি ভালো ডাক্তার হব, আমার ভিত্তিটা আমি ভালোভাবে রচনা করব, আমি লেখাপড়া করব। কেউ যদি কাউকে বলেন যে হ্যাঁ পাশ করিয়ে দেন, সেটা উনি ওনার ওই শিক্ষককে বলবেন আর ওইটা করবেন। কিন্তু আমাদের সময় তদবিরটা ছিল রীতিমতো নিষিদ্ধ। আমি যুগের চেঞ্জের জন্য বললাম আর আমরা কিন্তু কোথাও মনে হয় না, কোথাও তদবির তো দূরের কথা, মনে হয়েছে যখন আমরা পরীক্ষা খারাপ দিছি মাজারে চলে গেছি। আমাদের দৌড় ছিল ওই পর্যন্ত, মাজারে চলে গেছি, সিনিয়র ভাইদের কাছে গেছি সান্ত্বনা খোঁজার জন্য। ওনারা সান্ত্বনা দিয়েছেন, ওনারা বলেছেন যে না মেডিকেল সায়েন্সে এগুলো হয়, এগুলো টেনশন করো না, রেজাল্ট হোক, এইভাবে বলে দিতেন। আরেকটা জিনিস, যে ভালো ডাক্তার সবাই আশা করছেন যে আমরা সবাই ভালো ডাক্তার হব, তাই না? মানে তোমরা সবাই ভালো ডাক্তার হবে, এখন থেকেই কিন্তু এটা ধরে রাখবে। কেন? ভালো ডাক্তার হলে প্রথম ভালো মানুষ হতে। আমি সব জায়গায় বলে ফেলি আগে, আর হয়তো আমরা বাঁচবো কয়দিন, আর হয়তো 10 বছর 15 বছর বা হয়তো একদিনও না, কিন্তু ভালো মানুষ না হলে কিন্তু ভালো ডাক্তার হওয়া যাবে না। আমরা তো সবাই চাই আমরা ভালো মানুষ হইতে, আমরা কি পারি? আল্লাহ তো এই পৃথিবীর সৃষ্টি করছেনই এইভাবে। মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, নতুবা তো ফেরেশতা এবং আমাদের নবী ছাড়া আমাদের সবাইরই হয়তো আল্লাহ ওই কাতারে নিয়ে যেতেন। ভুল ত্রুটি হয়, কিন্তু আল্লাহ ক্ষমার সুযোগ দিয়েছেন। এই জন্য মনে রাখতে হবে সবাই ভুল হবে, আমরা নিজেদেরকে নিজে ক্ষমা করব, আল্লাহ যেন ক্ষমা করেন, অন্যদের কাছেও বলবো যে আমাদেরকে ক্ষমা করে দিন। এইটুকু যদি আমরা মেনটেন করতে পারি, আমার বিশ্বাস এই 18 জন সবাই কিন্তু একজন ভালো, এরা সবাই ভালো মানুষ হবে, ভালো ডাক্তারও হবে, যদি আমরা এগুলো মেনটেন করতে। আমি বলতে পারি কেন, আমি যা করি আমি তা বলি, আমি এর বাইরে চেষ্টা করি না করতে, তারপরেও বলি অনেক সময় আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা তো আজকে কয়েকটা স্মৃতি না বললেই নয়, এখানে তো ক্ষুদ্র পরিসরে বলা উচিত, অভিভাবকরা বুঝবেন। আজকে বাংলাদেশে যত মেডিকেল শিক্ষায় যত টিচার আছেন, এদের 90% কিন্তু আমার ডাইরেক্ট ছাত্র,
ডাইরেক্ট ইনডাইরেক্ট না, এইটা আমি সুযোগ পেয়েছিলাম বলে, কিন্তু নাইলে কিন্তু না। এই যে সিলেট মেডিকেল কলেজের যত হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে ধরে ডিসেন্ডেড আমার ছাত্রের সাথে, কেন? আমি যেহেতু মেডিকেল ইউনিভার্সিটিতে আমি পোস্ট গ্রাজুয়েশন তাদেরকে পড়াইছি, আন্ডার গ্রাজুয়েটে তো পড়াইছি, পোস্ট গ্রাজুয়েটে পড়াইছি। এই পোস্ট গ্রাজুয়েটে এরাই কিন্তু পাশ করে কিন্তু সারা দেশে আসছে। এখানে তো আমার ছাত্রের ছাত্র, এই যে এখানে যারা আছে, কিন্তু বলি না কেন, এরা তো আমার কলিগ। আমি কিন্তু বেশি জোর দিয়ে বলি না, কিন্তু উৎসাহ দেওয়ার জন্য তোমাদেরকে বললাম আজকে যে এরা আমার কলিগ। তারা বলে স্যার স্যার, আমি বললাম না, তুমিও প্রফেসর, আমিও প্রফেসর। তাদেরকে আমি ওইভাবেই, আমরা এই সম্মানটুকু, পারস্পরিক সম্মানটুকু কিন্তু রাখতে পারি। আর বাকিটু একজন ডাক্তারের কিন্তু লাস্ট টার্গেট হচ্ছে শিক্ষক হওয়া, প্রফেসর হওয়া, আর বাকিগুলো কিন্তু আলংকারিক। এখন মানুষের সেবা সম্পর্কে দু একটি কথা বলব। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে গিয়েও কিন্তু মানুষের সেবা করা যায়, রোগীদের সেবা করা যায়। কিভাবে? তোমরা তোমাদের এলাকা থেকে যদি অনেক মানুষ যায়, তাদেরকে কিন্তু হেল্প করো। আমরা কিন্তু করেছি। আমাদের সময় হেল্প করার সুযোগ ছিল সীমিত, ভয়ে যেতাম না স্যারদের কাছে। মনে হতো যে উনি যদি বলে যে লেখাপড়া বাদ দিয়ে দেখো আমার কাছে রুগী নিয়ে আসছে, কোথা থেকে আসছে, সে লেখাপড়া করে না, লেখাপড়ায় হ্যাম্পার করে। তোমাদের বেলা কিন্তু এইটা হবে, কারণ তোমরা এখন ডিজিটাল যুগে আছো। তোমরা কিন্তু দেখতে পারবা যে লেখাপড়া অনেক সহজ হয়ে গেছে, বই নিয়ে যাওয়া লাগে না, হাতের মধ্যে সব বই আছে, মোবাইলের মধ্যে সব পাওয়া যায়। তোমরা এই মানুষদেরকে হেল্প করো। শুধু এইটুকু না, তোমার অন্যান্য যে সহপাঠী তাদেরকেও কিন্তু হেল্প করা যায়। হেল্প করলে মেডিকেল সায়েন্সে একটা জিনিস পড়তে হয় 3 জনে, 2 জন শুনবে, একজন বলবে, আর একজন থাকবে একটু মানে সমালোচকের মতো, সে ভুল ধরে। সবাই যদি ইয়েস স্যার বলে, ইয়েস বলে, তাইলে হবে না। 3 জনে মিলে পড়তে হয়। একা পড়লে কিন্তু মেডিকেল সায়েন্সে পড়া হয় না, এইটা মনে রাখবে। এই জন্য বলা হয় পার্টনারশিপ করে পড়া। পার্টনার চয়েস করাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, লেখাপড়ার পার্টনার। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আর লাস্টে বলবো, ভালো মানুষের সাথে থাকতে হবে। আর মনে রাখতে হবে, মানুষের জীবন কিন্তু ছোট। যে মেডিকেল কলেজে তোমরা পড়বা, 5টা বছর থাকবে, দেখবা ওই মেডিকেল কলেজকে আপন করে নিতে হবে। কারণ ওই মেডিকেল কলেজটা তোমার শ্রেষ্ঠ সময় কিন্তু ওই মেডিকেল কলেজ তোমাকে দিয়েছে বা তুমি ব্যয় করেছো। এরপরে তো পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপার এখন বলবো, অনেক বড় কম্পিটিশন, অনেক বন্ধুর পথ। এটা না হলে বুঝতে পারবা না যে কি পরিমাণ কষ্ট। এই কষ্ট যারা আমরা পেয়েছি, আমরা এখন মনে হয় যে আমরা আমাদের অভিভাবকদেরকে ডিপ্রাইভ করেছি, আমরা আমাদের ফ্যামিলিকে ডিপ্রাইভ করেছি, আমরা আমাদের সমাজকে অনেকটা ডিপ্রাইভ করেছি। এখন ওই ডিপ্রাইভ, এখন যে সবাই বলে যে ওই ডিপ্রাইভের থেকে কিন্তু আসছে যে আরে আমার শ্রেষ্ঠ সময়টা তো অন্যদিকে চলে গেছে, তো এখন দেখি কিছু করা যায় কিনা। আশা থাকবে অনেক উপরে, না পেলে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। জীবনের পর্যায়ে কিন্তু অনেক বড়। শিক্ষকদের কথা মনে রাখতে হবে, শিক্ষকরা কিন্তু সারাটা জীবন, আজকে যে সকল শিক্ষক ওনারা কিন্তু সারাটা জীবন ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু ব্যয় করছেন। তাদের কথা একটু চিন্তা করে মনে রাখতে হবে যে না, আমি যতটুকু হয়েছি আমার ততটুকুই যথেষ্ট। আমার জন্য হয়তো আমার তকদিরে নাই, অথবা আমার চেষ্টার কোনো ত্রুটি আছে, অথবা মানুষ অনেকে অনেক অসুস্থতার জন্য পারেন। আরেকটি উৎসাহসূলক কথা বলবো, আমি কিছু প্রচারে অত বেশি বিশ্বাস করি না, কিন্তু বলবো যেহেতু ছোট্ট পরিসর। আমি কিন্তু 2 জন প্রেসিডেন্টের অপারেশন করেছি, কিন্তু কোনোদিন পেপারে কেউ দেখেছো? দেখো না। আমি অনেক জ্ঞানী, অনেক বড় বড় মানুষের, মানে যারা পেপারে আজকাল অনেক বড় বিজ্ঞাপনেও থাকে, তাদের আমি কিন্তু অপারেশন করেছি। কিন্তু শর্ত ছিল একটাই, ওনাদেরও শর্ত ছিল আর আমার শর্ত ছিল যে কোথাও প্রচার করা যায়। এই কনফিডেন্সিয়ালিটিটা এখন উঠে গেছে।
কনফিডেন্সিয়ালিটি কিন্তু মেনটেন করতে হবে। আমি কিন্তু চেষ্টা করেছি, আমি সব জায়গায় বলি, আমার স্টুডেন্ট যারা এদেরও নিয়ে যখন বসি, আমি যখন বিভিন্ন মেডিকেল কলেজে যাই, আমি কিন্তু বলি তাদেরকে, অনেকে পালন করে অনেকে পালন করে না, কারণ যুগটা পড়ে গেছে হলো প্রচারের যুগ। এই জন্য প্রচারে বেশি যাওয়া যাবে না। ডাক্তারদের কিন্তু প্রচারে লিমিটেশন আছে, আমাদের কিন্তু ইথিকের একটা ব্যাপার জড়িত। মনে রাখতে হবে যে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আমি বেশি প্রচার করবো না, আমি সেকেন্ড ইয়ার, আমি থার্ড ইয়ার, আমি ফোর্থ ইয়ারে যাই, এই পর্যায়টাকে পার করি, বেশি প্রচারে না যাওয়াটাই হলো উত্তম। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমার মনে হয় তোমরা তোমাদের ব্যক্তিগত জীবনে চারিত্রিক বৈশিষ্ট্যে, সামাজিক মূল্যবোধ, এইগুলাকে গুরুত্ব দিতে হবে। আর আমরা যেন সবাইকে নিয়ে ভালো কাজ করি, খারাপ কাজ কিন্তু একা একা করা যায়, সবাইকে নিয়ে যেন ভালো কাজ করি, এইটাই হবে খুব প্রত্যাশা। আর মেডিকেল জীবনে শুরুটা যেন সুন্দর হয়, ভালোভাবে থাকো। 18 থেকে 22 তারিখের ভিতরে বোধহয় ভর্তি হওয়ার সময়। আর যারা মাইগ্রেশন হবে, তোমরা বুঝে শুনে মাইগ্রেশনে যাবে। যেমন সোহরাওয়ার্দী থেকে হয়তো সলিমুল্লাহ যাবে বা অন্য, এটা প্রেফারেন্স অনুযায়ী। তবে ডেফিনেটলি নেত্রকোনা এবং সুনামগঞ্জে যারা পরবর্তী মাইগ্রেশনে, তোমরা একটু বুঝে শুনে যেতে হবে। এটুকু আমি তোমরা যে 2-3 জন আসো মনে হয়, এই জন্য আমি তোমাদেরকে বললাম তোমাদের নেক্সট প্রেফারেন্সটা কোথায় হয়। এটা 3টা মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা আছে, 3টা মাইগ্রেশন হবে 3 বারে আর কি। তোমরা বুঝে শুনে কিন্তু শিফট করো। আর সর্বশেষে বলবো, এখানে যারা শিক্ষক মন্ডলী, আপনাদের প্রতি আমার খুব শ্রদ্ধা জানাই যে আপনারা কিন্তু এদেরকে তৈরি করেছেন, আমাদেরকেও তৈরি করছেন আপনারাই। কিন্তু আপনারা না হলেও আপনাদের কিন্তু পূর্বসূরীরা। আমি আমাদের স্যারদেরকে, আমাদের স্যাররা ছিল এত আন্তরিক, এটা কল্পনার বাইরে। আমি বিভিন্ন জায়গায় বলি, আমি নাম ধরে বলি, আমার কাছে সব স্যারদের লিস্ট আছে 56 জনের। তো আমি নাম ধরে বলি, কারণ ওনাদের আত্মা যদি শান্তি পায় বা দোয়া পায়, এইটাই হবে কিন্তু ওনাদের পাথে। আর ওনারা কিন্তু আমাদেরকে শুধু যে স্কুল কলেজে গাইড করেছেন তা না, কিন্তু ওনাদেরকে যদি আমরা রাস্তায় দেখেছি, আমরা কিন্তু অনেক, ফজলু তো এই সোয়াটুকু তো পেয়েছে, ফজলু আমরা কিন্তু সবাই কিন্তু এই জিনিস কিনা মৌলভীবাজারের মধ্যে আমরা দেখছি যে আমাদের শিক্ষকদের আমরা অন্যরকম ভাবে শ্রদ্ধা করতাম। আমাদের শিক্ষকরাও ছিলেন ওই রকম। এখনকার শিক্ষকরাও কিন্তু একদম 95%, ডাক্তারদের মধ্যে যেরকম 95% কিন্তু ওই রকম। আমরা 5%-এর জন্য আমরা অনেকটা একটু প্রশ্নবোধক হই, ডাক্তাররাও কিন্তু 5%-এর জন্য প্রশ্নবোধক হই। এটা তো থাকবে, পৃথিবী যতদিন থাকবে, না হলে তো বেহেশত আর অন্য জায়গার ডিফারেন্স থাকবে না, তাই না? এই জন্য এটা থাকবে। এটা আল্লাহ তাআলা এই ইউনিভার্স তৈরি করেছেন, উনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। উনি যে নিয়মটুকু দিয়েছেন, আমরা যেন এই নিয়মের মধ্যে চলি। আর আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এইটাই হোক প্রত্যাশা। আর লাস্টে বলবো, মৌলভীবাজারবাসী কিন্তু পুরনো ঐতিহ্য আছে। এখান থেকে মৌলভীবাজার শহরের এবং বিভিন্ন ইউনিয়নের যারা চান্স পেয়েছ, তোমরা সবাই মৌলভীবাজারকে ভুলো না, দেশকেও ভুলো না। এ দেশ কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি তো সেই টুঙ্গিপাড়া থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই সময় টুঙ্গিপাড়া একটা অজপাড়াগা ছিল, কেউ গেলে বুঝতে পারতেন যে কোথার থেকে কোথায় আসছেন। ওনার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এই দেশকে কিন্তু আধুনিক দেশে পরিণত করেছেন। আমার তো বিশ্বাস একটা, এই মৌলভীবাজারবাসী কিন্তু সিলেট, এরা কিন্তু বিদেশ যাওয়ার সবসময় পক্ষে। আসুন, থাকি না, দেশে থাকি, দেখবেন। আমি কিন্তু বিদেশে যাওয়ার অনেক স্কোপ পেয়েছি, কিন্তু আমি কোনো সময়, আমি 2000 সালে আমার রাখার জন্য অনেকভাবে চেষ্টা করা হয়েছে। ইভেন আমার বস, যিনি আমি এডিনবরাতে যে ট্রেনিংটা করেছিলাম, উনি আমাকে বলছিল যে থেকে যাওয়ার জন্য, উনি ইনিয়ে বিনিয়ে অনেক ভাবে, কিন্তু আমি থাকি নাই, ভাবছি যে না, দেশে চলে যাই। আমি কিন্তু ইট ওয়াজ মাই রাইট ডিসিশন। যদিও আমার আত্মস্বজনরা অনেক সময় বলছিলেন যে না, থেকে যাওয়ার জন্য। তোমাদের বলি, বিদেশে যাওয়া কোন সময়, এদেশে লেখাপড়া করে তারপরে যাওয়া, হয়তো কোনো ডিগ্রি আনতে বা কোনো ট্রেনিংয়ে, বাট নট ফর আর্নিং মানি। লাস্টে এই কথাটুকু এই জন্য বললাম যে এখানে অভিভাবকরাও অনেক আছেন, ওনারাও কিন্তু এতে কিন্তু জর্জরিত থাকে না।
ওনারাও যেন বোঝেন যে না, আমরা এই দেশকে আমরা সবাই মিলে করব। এখন কিন্তু ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা কিন্তু পদার্পণ করছি। আমাদের ইকোনমিক স্টেবিলিটি আছে, আমরা আমাদের সবাইকে নিয়ে আমরা ভালোভাবে থাকব, আমাদের শিক্ষকরাও ভালো থাকবেন। আর শিক্ষকদেরই কিন্তু কখনো ভুল বানা তোমরা, যে লেভেলে আমি কিন্তু ভুলি না। আমি আমার শিক্ষকদের, আমি বললাম না যে আমার শিক্ষক গেছেন আমার কাছে চিকিৎসা নিতে, আমি বললাম স্যার আপনি তো যে কোনো জায়গায় যেতে পারেন। আমি কিন্তু ওনার অপারেশন করেছি, ওনাদের অনেকেরই আমি অপারেশন করেছি নিজে। তো এইটা আমার জন্য একটা অনেক বড় সৌভাগ্য। সর্বশেষে পৌর মেয়রকে আবারও ধন্যবাদ জানাই, শিক্ষা কমিটির প্রধানকেও ধন্যবাদ জানাই, আর আপনাদের সবাইরে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর পৌর মেয়রকে লাস্টে বলবো, আপনি কিন্তু অনেকগুলো ভালো কাজ করছেন, এগুলো একটা উদাহরণ। মৌলভীবাজার পৌরসভার মধ্যে আপনি যে নতুনত্ব এনেছেন, এটা কিন্তু শুধু মৌলভীবাজারবাসীর জন্য না, এই যে এরা যখন সারা দেশে যাবে, সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজে যাবে বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে যখন বলবে, এটা মৌলভীবাজার একটা ঐতিহ্য হিসাবে স্থান লাভ করবে। আবারও সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর তোমরা 18 জনের যদি কোনো সমস্যা হয় পৌর মেয়রের মাধ্যমে, আমি তো হয়তো কিছু উপকার করতে পারবো না, তবে আমি মতামত তো দিতে পারবো। এই জন্য অধ্যাপক ডক্টর সৈয়দুদ্দিন স্যারকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। আর যে নতুন মেডিকেল কলেজে যারা চান্স পেয়েছে তারা মেরিট লিস্টটা দেখবা, দেখে আসলে বিভিন্ন ভাবে যোগাযোগ করা যায় কিভাবে একটা পুরাতন মেডিকেলে কিভাবে যাওয়া যায়, কোনটাতে গেলে সুযোগ মিলে। এটা তো অবশ্যই তোমরা আমাদের চেয়ে আরো ভালো জানো। হ্যাঁ, আর তোমাদের যে গ্রুপ যেটা আছে, এটা এই গ্রুপটা তোমরা অ্যাক্টিভ রাখতে পারো, তাহলে তোমরা বিভিন্ন ভাবে কমিউনিকেশন করতে পারো তোমাদের মাঝে। আর আশা করি তোমরা স্যারের কথায় অনেক উপকৃত হয়েছো। এ পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করার জন্য যে মাননীয় মেয়র মহোদয় জনাব মোহাম্মদ ফজলুর রহমান। আমি তো আগেই বলি যে এখন আর বেশি পান নেই। আর শফু ভাইয়ের যে বক্তব্যটা দিচ্ছে, ডাক্তার শফু সাহেব যে বক্তব্যটা শুনবে, এইটা অনুসরণ চেষ্টা করি। আর আমি সবসময় বিশ্বাস করি মাদক তো দূরে থাকে, মাদক কিন্তু আমাদের তরুণ সমাজের ধ্বংস। আমি নিজের জীবনে সিগারেট স্পর্শ করিনি, আজ পর্যন্ত কোনো ধরনের মাদক হাতাই দেখার চেষ্টা করি। কারণ এটা ড্রাগ মানুষের ধ্বংস, যুব সমাজের ধ্বংস করে। হোস্টেল জীবনে আমি বলতে হোস্টেল জীবনে কোনো অবস্থাতেই মাদকের পাশে ড্রাগের কাছে সিগারেট থেকে শুরু করি কোনো জিনিস তারা চাইলেই কিন্তু পড়াশোনায় ভালো দিতে হবে, মা বাবার মুখ উজ্জ্বল আর রাগ করা যায় না। শিক্ষকের উপরে রাগ করা যাইতে না, কলিকের উপরে রাগ করা আর মারামারিতে দেওয়া। এই জিনিসটা মাথায় রাখবে, রাগকে আর আপনি চলাফেরা চাইলে কিন্তু মৌলভীবাজারবাসী লাগি উজ্জ্বল নক্ষত্র। আর আমরা চাই সফুবাই মতন তোমরা সৃষ্টি ঢাকা ইউনিভার্সিটি আশফাক সাহেব আছেন মৌলভীবাজার। এই দেখুন গৌর গোবিন্দ স্যার নর্থ সাউথ ইউনিভার্সিটির টিচার হিসাবে ঢুকছে, এরপরে উনি বিদেশ থেকে ডিগ্রি আনছেন, আজকে কিন্তু ডিসি উত্তরা ইউনিভার্সিটির ডিসি মৌলভীবাজার। এই কিছুদিন আগে পৌরসভার একটা এই যে মৌলভীবাজার মানুষ আগ্রহ, তোমরা আগ্রহী, তোমরা মৌলভীবাজার মানুষের মুখ। আমি আর কথা বলাচ্ছি না, আসলে আমরা তোমাদের জন্য সামান্য উপহার আর এই ডায়েরিগুলা দিতে সৈয়দ আজিজুল ইসলাম মৌলভীয়া এন্টারপ্রাইজের মালিক। আমার কোনো প্রোগ্রাম আমি যখন সাজানোর লোকে প্রোগ্রাম পাইনো করি তখন না আমি ডায়েরি আর কলম দিব তারা বা চিন্তা করার লাগে ডায়েরি আর কলম দিয়েছি, খুব সুন্দর ডায়েরি আর কলম দিয়েছি। তাই নিজেও এই উপস্থিত হয়েছে, কারণ তাই কইলে না আমরা সন্তানরা ইয়ে হয়েছে যখন ব্যাংকারে দেখা যায় তার তোমার কিনা মেয়েরই নাই ব্যাংকারে খুব ভালো
কামরুল এবং সবই না আপনারা যারা অভিভাবক সবই বালা গার্ডিয়ান সবই বালা মানুষ তার লাগি পরিশ্রমী মানুষ আপনারা পরিশ্রম করিয়া আজকের এই পর্যায়ে আইছেন আপনার সন্তানরাও পরিশ্রম করিয়া আমি আর কথা বানাইছি আমরা আইতে যে সবগুলা আমরা দেখি দিই ওটা দেখি দিই একটু আমি ওর পিতার আমি দিয়েছি মুখ দেখি দিই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া এর পড়া না ক্লাস করে দিব স্বরূপ দেব সুবিনয় পিতা কই আমার বাচ্চা বিয়ে আর কি তাই উসমানি তো আইছে আলমগীর মারা গেছেন যে কংগ্রেচুলেশন ওদিকে যাও পিতা ওদিকে যাও ওদিকে যাও ওদিকে স্বরূপ দেব সুবিনয়ের পরে স্বরূপ আসো প্রস্তুত থাকবো প্রস্তুত থাকবে কানিতা হাসান কানিতা হাসান দিবা জি পক্ষে আছে এই অর্পিতা একটু আসো এদিকে ডায়েরি ডায়েরি বলো অর্পিতা আসো একটু একটু আসো ডায়েরি বলো অর্পিতা যেগুলো কানিতা হাসান তিফা ওই একদম প্রতিনিধি বাচ্চাটা বাইরে কলম দেন এই ভাই আপনার লোক দুইটা দিবা ওদিকে ওদিকে হবেন না ওদিকে হানজা নবেরা 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 হানজা নবেরা শহীদ রাবি জান্নাতুন নাইম নুরি 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 আসো ওকে জান্নাতুন নাইম নুরি আমার পাশে দিও ওদিকে তাকাও ওদিকে তাকাও আমি আর কি হ্যাঁ দীপু ওই এমনি তো রেডি তনুশ্রী দেব তনুশ্রী স্যার সলিমুল্লাহ হ্যাঁ তুমি তো গেলে ডিএমসি তে যাও না এদিকে না এদিকে যাও কথা এমনি না হলে আপনার ছবি যায় না আমি ওর কাশফিয়া তাবাসসুম নিসা কাশফিয়া তাবাসসুম নিসা নিসার পরে পূর্বিতা ছোয়া নিসার পরে নিসার আগে প্রস্তুত থাকবে ছোয়া নিসা ছোয়ার নিসা নিসা নিসারটা প্রথম শুনছিলাম দেখো কেমনে ওরা তো পড়তে পড়তে শেষ আপনার সাথে ছবিটা তাহলে খুব লাভ হইব ওদিকে যাও ওদিকে যাও বড় বড় ডাইরি কইছো সুমাই ডাইরি দে না না মুছাব তাসলিম মুছাব মুছাব তাসলিম মুমু মুমু আসো শাহ আকনাফুল ইসলাম আপনিও নাই আপনার ছেলে নাই ছেলে হলো আমার আকনাফুল আও নাও তন্নি আসো
তন্নি দে তন্নি নি তন্নি দে ও তন্নি ভূমিকা সম্মানিত আমি তো মন আছে পরে 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 ওদিকে তাকাও শৈলী ও তাকাও শৈলী শৈলী মুন 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 না না শৈলী আমি আপনি ডাকেন না একটা ওই তো মুন ডাকছি মুন মুন আসছে মুন মুন আসো মৌমিতা সম্মানিত মুন শাহরিয়ার রহমান শাহরিয়ার রহমান ছবিটা খুব দরকার তারা সাধারণ ভাই ছবি সব আমার ওয়েবসাইটও দিয়ে দিব আমরা বই দিয়ে আচ্ছা আচ্ছা আমি দিয়ে দেবো তারা অন্তে নিতে পারবো নিকাব নিকাব তো আমার নাম ঠিক আছে জি শাহরিয়া হ্যাঁ আমার নাম বাচ্চা করবেন ছেলে নাকি যা না আমার ছেলে আমাদের সিভিল সার্জন কিন্তু কুমিল্লা মেডিকেল এই নিকাব আসো নিকাব আসো আমার যাওয়ার পরে মেয়ে তাকাও তাকাও বাবাই সিনিয়র সাদিয়া সাদিয়া মুবাশশিরা ওষুধ থাকবে মোহাম্মদ ইব্রাহিম ইব্রাহিম আসো তাকাও এই যে কংগ্রেচুলেশন ইব্রাহিম আসো বাবু ভাই থাকবে সিয়াম দরিয়া দিকে তাকাও সিয়াম আপনি এদিকে আসেন আমি ছবি তুলে দিচ্ছি এবারে ডাক্তার যাবেন আপনি এদিকে আসেন মোবাইল সিয়াম আসো সিয়াম ঢাকা মেডিকেল সিয়াম ডিএমসি আছে বডি নিয়ে গুড সিয়াম দাও ওকে যাবেন না নরিন নরিন আসো আসো বলে দাও নরিন আসো এমএ দিকে আর বাইরে কলম বাইরে কলম বাইরে কলম না ঠিক আছে এ দৌড় 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 তাকাও ওটা হই দেন আমি ফেরত দিব সবাই সবাই মৌলভীবাজার 20 সবার ছবি পাবে আর ম্যাডাম তো আছে